আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের সিভিল ডিপার্টমেন্টের শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা কলাম ডিজাইন দেখব WSD মেথডে। WSD মেথডে কলাম ডিজাইন করতে আমাদের প্রথমে যে বিষয়টা জানতে হবে লোড ক্যালকুলেশন, কীভাবে লোড ক্যালকুলেশন করা হয়। তো একটা কলাম কী পরিমাণ লোড নিতে পারবে এটা আমরা প্রথমে দেখব। আমি একটা কলামের চিত্র অঙ্কন করে রেখেছি এখানে, একটা স্পাইরাল কলাম। এই কলামটি কী পরিমাণ লোড নিতে পারবে এটা আগে প্রথমে আমরা দেখব, যে লোডটা কীভাবে হিসাব করা হয়। তো আমরা জানি কলামের মধ্যে দুই ধরনের ম্যাটেরিয়ালস থাকবে, একটা আমাদের কংক্রিট আর হলো আমাদের স্টিল। এই কংক্রিট আর স্টিলের সর্বোচ্চ যেই স্ট্রেংথ, ওই স্ট্রেংথ অনুযায়ী কলাম লোড ক্যারি করবে। তো তাহলে আমরা বুঝলাম যে আমাদের যে লোডটা এখানে এই কলামটা কী পরিমাণ লোড নিতে পারবে এটা নির্ভর করবে আমাদের কংক্রিট এবং স্টিলের উপরে, কারণ এখানে লোড অ্যাপ্লাই হলে কংক্রিট এবং স্টিলের লোডটা নিবে। ওকে, তাহলে আমরা এখানে ধরলাম যে কংক্রিটের লোড প্লাস আমাদের স্টিলের লোড, এই লোডটা নিবে কে? আমাদের কলাম নিবে। তাহলে আমরা জানি লোড মানে আমরা স্ট্রেস ইনটু আমাদের এরিয়া। এখন আমরা দেখি যে এখানে কংক্রিটের এরিয়া আমরা পুরো এরিয়াটাই ধরলাম গ্রোজ এরিয়া, এই পুরো এরিয়াকে বলা থাকে গ্রোজ এরিয়া। এর মধ্যে আমাদের স্টিলও আছে, তো WSD মেথডে স্টিলের এরিয়াটা নেগলেক্ট করা হয়, যে স্টিল খুব ক্ষুদ্র অংশ নিয়ে থাকে, সেক্ষেত্রে আমরা নেগলেক্ট করতে পারি, যেহেতু আমাদের এখানে অনেক সেফটি থাকে, সেক্ষেত্রে কনসিডার না করলে কোনো প্রবলেম নেই। তাহলে এখানে আমরা কংক্রিটের ক্ষেত্রে পুরো এরিয়াটাই ধরলাম, যদিও এর মধ্যে স্টিল রয়েছে, স্টিল সহ পুরো এরিয়াটাই আমাদের কংক্রিটের এরিয়া। ওকে, এখন স্ট্রেংথের ক্ষেত্রে আমরা অবশ্যই WSD মেথডে আমাদের ম্যাটেরিয়ালসের স্ট্রেংথ কমাই আমরা ধরি, যেহেতু আমাদের সর্বোচ্চ লোড সর্বোচ্চ স্ট্রেংথ ধরি না, আমরা অনুমোদনযোগ্য স্ট্রেস ধরে ডিজাইন করে থাকি। তো সেক্ষেত্রে আমাদের স্টিলের ক্ষেত্রে আমাদের আগের মতোই বিম ডিজাইনে যেভাবে শিখে আসছি যে FS, অর্থাৎ স্টিলের ক্ষেত্রে অনুমোদনযোগ্য পীড়নটা হবে আমাদের সর্বোচ্চ পীড়নের 40%। কিন্তু যেহেতু এটা আমাদের কম্প্রেসিভ মেম্বার, সেক্ষেত্রে কংক্রিটের উপরে প্রেশারটা আরও বেশি আসবে। সেক্ষেত্রে সেফটির জন্য এর আগে আমরা ধরেছিলাম 45%, কিন্তু যখন কলাম ডিজাইন করব তখন কংক্রিটের অনুমোদনযোগ্য পীড়নটাকে আমরা 25% ধরবো, অর্থাৎ 0.25 ইন্টু F'(C). ওকে, তাহলে আমরা যদি ক্যালকুলেশানে দেখি, লোড ক্যালকুলেশান দেখি, তাহলে আমাদের লোড ক্যালকুলেশানে আমাদের কী পরিমাণ লোড কলামটি নিতে পারবে, তাহলে আমাদের কংক্রিটের প্রতিরোধী বল প্লাস হলো স্টিলের প্রতিরোধী বল। তাহলে বল মানে আমরা জানি এরিয়া ইন্টু পীড়ন, তাই না? তাহলে কংক্রিটের এরিয়া বলতে আমরা পুরো কলামের এরিয়াটাকে ধরলাম AG, এবং আমাদের স্ট্রেস অনুমোদনযোগ্য পীড়নটা আমাদের হবে, এখানে আমরা সরাসরি মানটা লিখতেছি, কারণ যাতে করে আমরা সবসময় এই সূত্র ইউজ করবো, যাতে করে আমাদের বিমের সাথে এটা মিক্স না হয়ে যায়, এই জন্য আমরা সরাসরি মানটা বসাই দিচ্ছি এখানে। F'(C)টা এখানে রাখবো, যে আমাদের অনুমোদনযোগ্য কংক্রিটের পীড়নটা হবে 0.25 ইন্টু সর্বোচ্চ পীড়ন, অর্থাৎ F'(C) প্লাস স্টিলের পীড়ন। তাহলে স্টিলের লোড, স্টিল লোড বলতে আমরা বুঝি স্টিলের এরিয়া ইন্টু স্টিলের পীড়ন, স্টিল লোডটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখন আমাদের এটা এই পুরোটাই আমাদের কংক্রিট যে পরিমাণ লোড প্রতিরোধ করতে পারবে, আর এটা আমাদের স্টিল যে পরিমাণ লোড প্রতিরোধ করতে পারবে, অবশ্যই টোটাল লোডটা আমাদের কম্প্রেসিভ লোড। তাহলে এখান থেকে আমরা একটা বিষয় লক্ষ্য রাখি, এখানে একটা বিষয় আমাদের একটু ভালো করে মাথায় রাখতে হবে, সেটা হলো আমাদের স্টিল রেশিও। স্টিল রেশিও বলতে আমরা আগে থেকে জেনে আসছিলাম যে আমাদের কংক্রিটের এরিয়ার সাথে স্টিল রেশিও গুণ করলে কিন্তু আমরা স্টিল এরিয়াটা পেয়ে যাব। অর্থাৎ এর আগে আমরা শিখে আসছিলাম যে AS = র ইন্টু BD। এই BD বলতে আমরা বুঝি হলো কংক্রিটের এরিয়া, এখানে কংক্রিটের এরিয়া বলতে আমরা বুঝি AG। ওকে, এখন আমরা দেখি, তাহলে এখান থেকে আমাদের AS = রজি ইন্টু এজি লিখতে পারি, অর্থাৎ রজিটা আমাদের স্টিল রেশিও আর এজিটা আমাদের হলো কংক্রিটের এরিয়া। এটা আমাদের স্টিল এরিয়া প্লাস আমাদের স্টিলের পীড়ন, তাহলে আমরা স্টিলের লোডটা পেয়ে যাচ্ছি। এখন এখান থেকে দেখেন AG এবং AG এই দুটা কিন্তু আমাদের দুটা থেকে কমন রয়েছে, তাহলে যদি কমন নিয়ে নিই তাহলে থাকবে 0.25 F'(C) প্লাস হলো রজি ইন্টু FS। WSD মেথডে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করব, কারণ মনে প্রশ্ন জাগ দিয়ে পারে, অথবা সরাসরি সূত্র লিখলে যেখানে আমাদের WSD মেথড করছি কিন্তু এখানে F'(C) কেন লিখছি। অবশ্যই F'(C) আমরা লিখি নাই, কারণ আমরা F'(C) এর সাথে 0.25 গুণ করেছি, কারণ এই সূত্রে আমরা সবসময় ইউজ করব, তা নাহলে আমাদের এই জায়গায় ভুল হয়ে যেতে পারে। এই জন্য আমরা F'(C) এখানে রেখে দিচ্ছি, কারণ আমরা যখন হয়তো বা FC লিখবো তখন হয়তো বা প্রশ্ন ভুল করে আমরা এখানে 0.25-এর জায়গায় আগের মতো 0.45 দিয়ে রাখবো। এই জন্য আমরা এই সর্বোচ্চ পীড়নটা এখানে না লিখে আমরা সরাসরি সূত্রে সবসময় রেখে দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের আর পরবর্তীতে ভুল হবে না। শুধুমাত্র আমরা FS-এর মানটা 0.4 যদি প্রশ্নে দেওয়া না থাকে, তাহলে সর্বোচ্চ পীড়নের 0.4 অংশ আমরা বের করে মানটা বসাই দেব। এখন
স্প্যারাল কলামের ক্ষেত্রে এই সূত্রটা ঠিক আছে। স্প্যারাল কলামের ক্ষেত্রে আমাদের এই পরিমাণ লোডে সে প্রতিরোধ করতে পারবে, কিন্তু আমাদের টাইট কলামের ক্ষেত্রে, স্প্যারাল কলামের ক্ষেত্রে এই সূত্রই আমরা ইউজ করব, কিন্তু টাইট কলামের ক্ষেত্রে আমরা এই পরিমাণ লোডটা আর নেব না। কারণ টাইট কলামের ক্ষেত্রে টাই কিন্তু একটার সাথে একটা কোনো কানেকশান থাকে না এবং টাইগুলো একটু দুর্বল হয়। এই জন্য আমরা টাইট কলামের ক্ষেত্রে একটু নিচে দেখাই, টাইট কলামের ক্ষেত্রে কিন্তু আমরা পুরা লোডটাই নেব না, কারণ টাইট কলাম স্প্যারাল কলামের চাইতে আরও লোড কম বহন করতে পারে। তাহলে আমরা লোডের যে প্রতিরোধী বলটা, এই বলটাকে আমরা আরও কমাই দিচ্ছি। এই প্রতিরোধী বলের কত অংশ নেব? 0.85, অর্থাৎ 80%। যদিও কলাম লোড নিতে পারবে, যেহেতু টাইট কলামে কিছু সীমাবদ্ধতা রয়েছে, এই জন্য আমরা টাইট কলাম যে লোডটা প্রতিরোধ করতে পারবে তার 85% ধরবো, অর্থাৎ 15% আমরা সেফটির জন্য রেখে দেবো। এখন কারো মনে প্রশ্ন থাকতে পারে স্প্যারাল কলাম কী জিনিস আর টাইট কলাম কী জিনিস। তাহলে আমরা টাইট কলাম বলতে আমরা মূলত বুঝি যে টাই ব্যবহার করা হবে, আর স্প্যারাল কলাম বলতে বুঝি আমরা স্প্যারাল, অর্থাৎ বৃত্তাকার যে রড, সেই রডটা আমরা বৃত্তাকারভাবে ঘুরে ঘুরে উপরের দিকে উঠে যায়, অর্থাৎ স্প্যারাল হিসাবে ব্যবহার করা হয়। তাহলে যদি এরকম ডায়াগ্রাম দেওয়া থাকে, একটা টাইট কলাম বলতে যে শুধুমাত্র সেটা স্কোয়ার হবে এমনটা, এটা আমাদের ভুল ধারণা। টাই ব্যবহার করলে সেটা টাইট কলাম হবে, অর্থাৎ একটা গোলাকার কলামের মধ্যে যদি টাই ব্যবহার করা হয় তাহলে সেটাকে আমরা বলবো টাইট কলাম। আবার স্প্যারাল কলাম বলতে শুধুমাত্র সে যে গোলাকার হবে এমনটা না, যদি সেটা দেখতে আয়তাকার হয় কিন্তু এর ভিতরে যদি আমাদের স্প্যারাল ব্যবহার করা হয় তাহলে সেটাকে আমরা বলবো হলো স্প্যারাল কলাম। আশা করি ক্লিয়ার বিষয়টা। এখন আসি আমরা সূত্র দেখলাম, এখন আসি ডিজাইনের ক্ষেত্রে। ডিজাইনের ক্ষেত্রে আমরা কী কী জিনিস এখানে ফলো করবো। ওকে, ডিজাইনের ক্ষেত্রে ডিজাইন আমরা দুইভাবে করবো এখানে, অর্থাৎ দুইটা রুলস এখানে আমরা শিখব। যে প্রশ্নে কী দেওয়া আছে তার উপর নির্ভর করবে কোন রুলস অনুযায়ী করবো। যদি কলামের দৈর্ঘ্য বিবেচনা না করতে হয়, অর্থাৎ প্রশ্নে কলামের দৈর্ঘ্য দেওয়া না থাকে, তাহলে আমরা এই স্টিল রেশিওর মানটা ধরে নিব। স্টিল রেশিওর মানটা ধরবো 0.02। তবে স্টিল রেশিও একটা মিনিমাম গ্রহণযোগ্য ভ্যালু রয়েছে। তাহলে আমরা যদি প্রশ্নে কলামের দৈর্ঘ্য দেওয়া না থাকে তাহলে আমরা স্টিল রেশিও ধরে নেব। স্টিল রেশিওর মানটা আসবে 0.01-এর চাইতে অবশ্যই বড় হবে এবং 0.08-এর চাইতে ছোটো, অর্থাৎ 1 থেকে 8% ধরা থাকে স্টিল রেশিও। তবে যদি আমরা 0.02 ধরি, এটা সবচেয়ে বেটার। তাহলে স্টিল রেশিও ধরে নিব। তাহলে আমাদের সূত্র কি? সূত্র আমাদের প্রশ্নে যে আলাবেল লোডটা দেওয়া থাকবে বা অনুমোদনযোগ্য যে লোডটা দেওয়া থাকবে সেটাকে আমরা ডিজাইন লোড হিসাবে ধরে নেব। এখন সরাসরি আমরা লোডের যে সূত্র আমরা শিখে আসছিলাম যে আগের অংশ থেকে, তাহলে এই লোডের সূত্রটা আমরা ইউজ করলাম এখানে, P=AG। এটা অবশ্যই স্প্যারালের ক্ষেত্রে যদি টাইট হয় শুধু এই আমাদের ফর্মুলাটার সাথে 0.85 গুণ হবে। তাহলে এখানে আমরা অবশ্যই রজের মানটা ধরে নিয়েছি 0.02। তাহলে মানটা যদি আমি বসায় দিই তাহলে এখানে শুধুমাত্র আমাদের AG এর মানটা পেয়ে যাব। এখন যদি আমাদের স্প্যারাল কলাম হয় তাহলে AG= আমাদের π/4 × d², এখান থেকে ডি এর ভ্যালুটা পেয়ে যাব। আর যদি আমাদের স্প্যারাল কলাম হতো তাহলে এটা আমরা একটা বর্গাকার কলাম ধরতাম, তাহলে বর্গাকার কলাম এর এক সাইজ আমরা পেয়ে যেতাম যে B= যদি এরকমটা হতো AG= বর্গাকার কলাম হতো তাহলে AG= আমাদের B² ধরে নিতাম, এখান থেকে B এর মানটা পেয়ে যেতাম। এটা হলো বর্গাকার কলামের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা স্টিল রেশিও যেহেতু আমরা ধরে নিয়েছি এবং কলামের সাইজটাও পেয়ে গেলাম, এখন এখান থেকে কিন্তু আমরা স্টিলের পরিমাণটা সহজেই পেয়ে যাব যে AS = ρg × AG। এটা সূত্র তো আমরা এর আগে দেখে আসি যে AS = ρg × AG। আচ্ছা, পরে এখন আমরা দেখি যে প্রশ্নে যদি কলামের দৈর্ঘ্য দেওয়া থাকে, এটা যদি কলামের দৈর্ঘ্য দেওয়া না থাকে তাহলে আমরা এইভাবে এই নিয়মে আমরা ম্যাথটা করে ফেলবো। যদি কলামের দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আমরা প্রথমে কলামের সাইজ ধরে নেব লোড অনুযায়ী। তো কলামের যে সাইজটা ধরে নেব এটাই আমাদের অ্যান্সার। শুধু আমাদের চেক করে দেখতে হবে যে স্টিল রেশিওটা আমাদের 1 থেকে এখন স্টিল রেশিওটা আমাদের শর্ত অনুযায়ী দেখে 1 থেকে 8% মধ্যে হওয়ার কথা ছিল। স্টিল রেশিওটা আমাদের 1 থেকে 8% মধ্যে আছে কিনা এটা একটু আমরা চেক করব। তাহলে আমাদের প্রথমে লোড অনুযায়ী কলামের সাইজটা ধরে নেব। তাহলে লোড অনুযায়ী আমি একটা ফরম্যাট দিয়ে রেখেছি, দেখেন লোড অনুযায়ী। তাহলে লোড যদি আমাদের 60 থেকে 80 টনের মধ্যে থাকে তাহলে কলামের সাইজটা ধরে নেব। যদি টাইট কলাম হয় তাহলে 35 সেন্টিমিটার × 35 সেন্টিমিটার স্কোয়ার কলাম ধরে নেব। আর যদি স্প্যারাল হয় তাহলে তার ডায়া ধরে নেব 35 সেন্টিমিটার। সেম যদি আমাদের টাইট কলাম যদি আমাদের লোডটা 80 থেকে 100-এর মধ্যে থাকে তাহলে 40 সেন্টিমিটার × 40 সেন্টিমিটার। আর আমাদের স্প্যারালের ডায়া ধরে নিব হলো আমাদের 45 সেন্টিমিটার। আর লোডটা যদি আমাদের 100 থেকে 120 হয় তাহলে আমরা 45 সেন্টিমিটার × 45 সেন্টিমিটার আমাদের টাইট কলামের
আকার ধরে নিব বর্গাকার কলাম, আর আমরা স্পাইরাল কলামের ডাটা ধরে নেব 45 সেন্টিমিটার। যদি লোডটা আমাদের এর চাইতে কম থাকে তাহলে আমরা অনুমান করে এর চাইতে কম ধরে নিব, আর যদি আমাদের 120 বেশি থাকে তাহলে আমরা এর চাইতে একটু বেশি দেবো। তো নর্মালি আমাদের প্রশ্ন যে অ্যাডমিশন, ডুয়েট অ্যাডমিশন এবং আমাদের উপসহকারী প্রকৌশলীতে কলামের যেই ম্যাথগুলো আসে সেগুলো মোটামুটি আমাদের 60 থেকে 120-এর মধ্যেই থাকে। যদি এর চাইতেও বড় লোড দেওয়া থাকে তাহলে তার রেসপেক্টে অবশ্যই আমাকে কলামের সাইজটি একটু বড় ধরতে হবে। তা নাহলে আমাদের স্টিল রেশিও চেক করার সময় দেখবো যে স্টিল রেশিও হয়তো যদি আমি সাইজটা ছোটো ধরি তাহলে দেখা যাচ্ছে স্টিল রেশিও বেশি চলে আসবে, অর্থাৎ 8% চাইতে বড় চলে আসবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের কলাম ডিজাইনটা পুনরায় করতে হবে। এই জন্য আমাদের কলামের সাইজটা প্রথমে লোড অনুযায়ী যদি আমি ধরে নিই তাহলে আমাদের স্টিল রেশিওটা 1 থেকে 8%-এর মধ্যেই থাকবে, তার মানে আমাদের ডিজাইনটা ঠিক থাকবে। এখন আমরা এই যে দ্বিতীয় নম্বর রুলস এর ম্যাথটা আমরা কীভাবে করব একটু দেখে নিই। যখন আমরা ডিজাইন করব, যখন কলামের দৈর্ঘ্য দেওয়া থাকবে, তো এটা আমাদের কলামের সাইজটা কেন ধরে নিতে হচ্ছে? আমাদের ধরে নিতে হচ্ছে যে যদি আমাদের কলামের দৈর্ঘ্যটা দেওয়া থাকে তখন আমাদের কার্যকরী দৈর্ঘ্য বিবেচনা করে আমাদের লোডটাকে একটু বাড়ায় নিতে হবে। কতটুকু বাড়ায় নিতে হবে? তার আমাদের ডিজাইন লোডটা হবে অনুমোদিত লোডের আগে যে নিয়মটা ছিল সেটা কিন্তু আমাদের অনুমোদিত লোডটাই ছিল আমাদের ডিজাইন লোড, কিন্তু আমাদের যখন কলামের দৈর্ঘ্য দেওয়া থাকবে তখন কিন্তু আমাদের এই অনুমোদিত লোডটাকে একটা ফ্যাক্টর দ্বারা ভাগ করতে হবে। আমাদের ভাগ করে মানটা এই ডিজাইন লোডটা আমাদের বাড়িয়ে নিতে হবে। অবশ্যই এই আরের মানটা কিন্তু আমাদের 1-এর চাইতে ছোটো হবে, কারণ আমরা দশমিক কোনো মান দ্বারা যদি আমরা কোনো ভ্যালুকে ভাগ করি তাহলে কিন্তু মানটা আরও বেড়ে যাবে। তার মানে ডিজাইন লোডটাকে আমাদের অনুমোদিত লোডটার সাথে অনুমোদিত লোডটাকে আমরা আর দ্বারা ভাগ করে ডিজাইন লোডটা একটু বাড়ায় নিব। তো এখন কথা হচ্ছে এই আরের মানটা বের করার জন্যই আমাদের কলামের সাইজটা ধরে নিতে হবে। কারণ হলো কলামের আরের সূত্র আমাদের 1.07 মাইনাস 0.008 HE ডিভাইডেড আর। এখানে HEটা আমাদের কার্যকরী দৈর্ঘ্য আর আরটা আমাদের হলো একটা রেশিও। তাহলে আরটা কী জিনিস, আমরা আরের মানটা কীভাবে পাবো? আরটা স্ট্যান্ডার্ড রেশিও। তাহলে আরের মানটা আমরা কীভাবে পাবো? ফর টাইট কলামের ক্ষেত্রে আরের মানটা হবে আমাদের 0.25 ইন্টু ন্যূনতম পার্শ্বমাপ। যেমন একটা কলামের সাইজ যদি আমাদের থাকে 20/25, তাহলে আমরা 20 সেন্টিমিটারটা ধরে নেব, ঠিক আছে। আর স্পাইরাল কলামের ক্ষেত্রে এই স্ট্যান্ডার্ড রেশিওর মানটা হবে 0.3 ইন্টু আমাদের কলামের ব্যাস। তাহলে আমরা আরের মানটা পেয়ে যাচ্ছি। এখন এই যে ন্যূনতম পার্শ্বমাপটা আর কলামের ব্যাসটা কিন্তু আমাদের দরকার রিডাকশন ফ্যাক্টর বের করার জন্য। আর এই যে এর জন্য আমাদের প্রথমে লোড অনুযায়ী কলামের সাইজটা ধরে নিতে হবে। এখন আসি কার্যকরী গভীরতা, যেটা এখানে আছে। কার্যকরী গভীরতাটা আমরা কীভাবে বের করব? এর মানটা এখানে আমি ভেরিয়েবল রেখেছি, কারণ এর মানটা কতগুলো শর্তের উপর নির্ভর করে। যদি আমাদের কলামের এই যে কার্যকরী দৈর্ঘ্য কীভাবে বের করবো এটা আমি দেখাইছি এখানে। যদি আমাদের কলামের মুক্ত দৈর্ঘ্য দেওয়া থাকে এবং শর্ত প্রশ্নে দেওয়া থাকে, যদি কার্যকরী দৈর্ঘ্য সরাসরি প্রশ্নে দেওয়া থাকে সরাসরি আমরা মান লিখে ফেলবো। যদি কার্যকরী দৈর্ঘ্য সরাসরি দেওয়া না থাকে তাহলে এই যে শর্ত রেসপেক্টে আমরা মানগুলো ধরে নেব। যদি আমাদের এখানে আমি চিত্র অঙ্কন করেছি, আপনারা চাইলে পরবর্তীতে আপনারা বাংলা লিখে নিতে পারেন। তো আমি চিত্রে দেখাচ্ছি যে এই পার্শ্ব এবং এই পার্শ্ব হলো আমাদের ফিক্সড সাপোর্ট, অর্থাৎ উভয় প্রান্ত যখন আবদ্ধ হবে। প্রশ্নে তো চিত্র দেওয়া থাকবে না, প্রশ্নে বলা থাকবে উভয় প্রান্ত আবদ্ধ। তাহলে আমি এখানে দেখেন এই হাইটটা আমি সবগুলো কলামের মুক্ত দৈর্ঘ্য আমি এইচ ধরেছি। তো যদি আমাদের উভয় প্রান্ত আবদ্ধ এরকম শর্ত বলা থাকে তাহলে আমাদের আর মুক্ত দৈর্ঘ্য এইচ হয়, তাহলে আমাদের কার্যকরী দৈর্ঘ্য হবে 0.5 ইন্টু এইচ। যদি এক প্রান্ত আবদ্ধ আর এক প্রান্ত মুক্ত হয় তাহলে আমাদের কার্যকরী দৈর্ঘ্যটা হবে এইচ ইকুয়াল টু 2H। যদি এক প্রান্ত আবদ্ধ আর এক প্রান্ত হিঞ্জ যুক্ত হয়, অর্থাৎ হিঞ্জ সাপোর্ট হয়, তাহলে আমাদের কার্যকরী দৈর্ঘ্যটা হবে 0.707 ইন্টু এইচ মুক্ত দৈর্ঘ্য। যদি আমাদের উভয় প্রান্তই হিঞ্জ যুক্ত হয় তাহলে আমাদের কার্যকরী দৈর্ঘ্যটা হবে এইচ ইকুয়াল টু এইচ, অর্থাৎ আমাদের কার্যকরী দৈর্ঘ্য আর কলামের মুক্ত দৈর্ঘ্য ইকুয়াল হবে। যদি প্রশ্ন এভাবে বলা থাকে যে উভয় প্রান্ত এবং পার্শ্ব আটকানো, অর্থাৎ চারদিকেই ফিক্সড সাপোর্ট, যেমন একটা ওয়ালের মধ্যে চারদিকে যদি ওয়াল থাকে এরকম একটা কলাম যদি থাকে তাহলে কিন্তু তার চারদিকে আবদ্ধ হবে, সেক্ষেত্রে আমাদের মানটা হবে এইচ ইকুয়াল টু এইচ। তাহলে এখান থেকে আমরা এই এইচ এর মানটা পেয়ে যাচ্ছি। এইচ এর মানটা বসায় দিলে কিন্তু আমরা রিডাকশন ফ্যাক্টর পেয়ে যাব, আর রিডাকশন ফ্যাক্টর থেকে কিন্তু আমরা এই ডিজাইন লোডটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ অ্যালাইভেল লোডকে আমি রিডাকশন ফ্যাক্টর দ্বারা ভাগ করে কিন্তু ডিজাইন লোডটা এখানে পেয়ে যাচ্ছি। আর ডিজাইন লোডটা জানা থাকলে পরবর্তী অংশটা আমাদের আগের মতোই সূত্র আমরা জানি পি ইকুয়াল টু এ জি, এটা স্প্যারাল ক্ষেত্রে সূত্র, টাইডের হলো 0.85 এখানে গুণ হবে। তাহলে এখান থেকে রজের মানটা আমরা যেহেতু এজি ধরে নিয়েছি প্রথমেই কলামের সাইজ এজি পেয়ে যাব, জাস্ট এখান থেকে আমরা রজের মানটা বের করব। বের করার পরে তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার না, জাস্ট
গ্রজটা বের করলাম কেন? প্রথমে যে আমি যে কলামের এই গ্রজ এরিয়াটা ধরে নিয়েছিলাম, কলামের সাইজ ধরে নিয়েছিলাম, এই সাইজটা ধরার ফলে স্টিল রেশিওটা আমাদের 1 থেকে 8% মধ্যে আছে কিনা। যদি আমাদের স্টিল রেশিওর মানটা 1 থেকে 8% মধ্যে থাকে, তাহলে আমাদের কলামের সাইজ ওইটাই আমাদের অ্যান্সার। এখন এই স্টিল রেশিও ধরেই আমরা স্টিলের পরিমাণটা বের করে দেবো। তাহলে এটি আমাদের কলাম ডিজাইন এই পর্যন্তই।